Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে 31 অগস্ট এবং সম্প্রতি তোমাদের প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে। যে সমস্ত বন্ধুরা প্রিলিমস কোয়ালিফাই করেছো এবং মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের সবাইকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। দেখো, মেন্স পরীক্ষাতে তোমাদের ডেসক্রিপটিভ যে পার্ট থাকে, রাইটিং এর পার্ট থাকে, সেটার জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন। তার পাশাপাশি কিন্তু ডেসক্রিপটিভ গ্রামারের একটা পার্ট থাকে যেটাতে 30 মার্কস থাকে। সেই 30 নাম্বারের যে ডেসক্রিপটিভ গ্রামার, সেখানে তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, ইডিয়ামস বা ফ্রেজেস দিয়ে মেক সেন্টেন্স আছে এবং এরার কারেকশন আছে। আজকের ক্লাসে আমরা মিসলেনিয়াসের মেন্স পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন অর্থাৎ 2002 সাল থেকে 2019 সাল পর্যন্ত, 2002 থেকে 2019 এই দীর্ঘ সময়তে যতগুলো মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার ফিল ইন দি ব্ল্যাঙ্কসের সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এটা একটা কম্পাইলেশন ভিডিও যেখানে 2002 থেকে 2019 পর্যন্ত এই দীর্ঘ সময় যে পিরিয়ড, তাতে যতগুলো মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়েছে সেই মেন্স পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশ গ্রামারে যত ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর প্রশ্ন এসেছে সেগুলো সমস্ত এই একটা ক্লাসে আলোচনা করব। তাই প্রত্যেকটা যে প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বোঝার চেষ্টা করবে। ক্লাসটা খুবই ভাইটাল তোমাদের সামনে যে মেন্স পরীক্ষা আসতে চলেছে তার জন্য, এবং অবশ্যই পরবর্তীতে পিএসসির অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমেই 2002 তে মিসলেনিয়াস পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। বলা হচ্ছে কারেক্ট অপশন থেকে সঠিকটা চুজ করতে হবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর জন্য। ফার্স্ট কোয়েশ্চেন, কম্পেয়ার্ড উইথ দি আর্থ মেনি অফ দি প্ল্যানেটস আর অফ ড্যাশ সাইজ। বলছে কম্পেয়ার্ড উইথ দি আর্থ, পৃথিবীর সাথে তুলনা করলে অনেক প্ল্যানেটস আছে যাদের সাইজটা কিরকম, বিগার সাইজ কিংবা ইমেন্স সাইজ। দেখো, এখানে ইমেন্স মানে হচ্ছে একটা বড় এরিয়া জুড়ে বিস্তৃত, এখানে কিন্তু কতটা জুড়ে বিস্তৃত সেটার কথা ইমেন্স বলা হয়। তাহলে এখানে কিন্তু ইমেন্স সঠিক উত্তর হবে না, বিগার সাইজ হবে, আরো বড় সাইজ। এখানে যেহেতু একটা আকৃতির কথা বলছি তাই জন্য আমরা বিগার বলবো। ইমেন্স বলতে বোঝায় কতটা ক্ষেত্র জুড়ে বিস্তৃত, এখানে কোনো ক্ষেত্র জুড়ে বিস্তৃতর কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু একটা পার্টিকুলার আয়তনের কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা বিগার সাইজ এই অপশনটা সঠিক বলে চুজ করব। নেক্সট কোয়েশ্চেন, ট্রাই টু ইমপ্রুভ ইউর হ্যান্ডরাইটিং, ইট ইজ কমপ্লিটলি ড্যাশ। তুমি তোমার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করার চেষ্টা করো, এটা সম্পূর্ণভাবে কিরকম, ইলেজিবল, এলিজিবল। দেখো, ইলেজিবল মানে হচ্ছে অস্পষ্ট হ্যান্ডরাইটিং, এলিজিবল মানে হচ্ছে যোগ্য, এলিজিবল মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে। এখানে তাহলে যেহেতু হ্যান্ডরাইটিংটা ইমপ্রুভ করতে বলা হয়েছে তার মানে অবশ্যই হ্যান্ডরাইটিংটা ইললেজিবল, অর্থাৎ অস্পষ্ট, যেটা পড়তে পারা যাচ্ছে না, পড়ে উদ্ধার করা যাচ্ছে না কি লেখা হয়েছে। তাই সঠিক উত্তর হবে ইট ইজ কমপ্লিটলি ইললেজিবল। Question number 3, on speech day the minister of education was the dash speaker। বলা হচ্ছে স্পিচ ডেতে এডুকেশন মিনিস্টার তিনি ছিলেন স্পিকার, বক্তা ছিলেন। কেমন বক্তা ছিলেন, প্রিন্সিপাল। দেখো, প্রিন্সিপাল যেটা রয়েছে, প্রিন্সিপাল এটা হচ্ছে একটা আদর্শ বা প্রধানের কথা বলা হচ্ছে, আর প্রিন্সিপাল পিএএল এটা হচ্ছে প্রধান যে ব্যক্তি তার কথা বলা হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রিন্সিপাল, অর্থাৎ যিনি প্রধান বা হেড তার কথা বলা হচ্ছে। আর প্রিন্সিপাল মানে হচ্ছে যিনি, যেটা আদর্শের কথা, এটা কিন্তু সেটা নয়। সঠিক উত্তর হবে অপশন সেকেন্ডে যেটা আছে, প্রিন্সিপাল। Question number 4, the boy was too dash to change his clothes even after coming in from the rain। ছেলেটা এতটাই কেমন ছিল তার জামা কাপড়গুলো চেঞ্জ করার ক্ষেত্রে, যে বৃষ্টি থেকে বাড়িতে ঢোকার পরেও কিন্তু জামা কাপড়গুলো চেঞ্জ করলো না। দুটো অপশন আছে, লেজি এবং আইডল। দেখো, লেজি মানে যে কুঁড়ে, কাজ করতে চায় না, আর আইডল হচ্ছে একটা অবস্থা যেখানে কেউ কাজ করছে না, একটা নট ওয়ার্কিং একটা অবস্থা, মানে নিষ্ক্রিয় রয়েছে, তার মানে কিন্তু কুঁড়ে নয়।
সেই মুহূর্তে হয়তো সে কাজ করছে না, চুপচাপ বসে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। কিন্তু যে মানুষটা কাজ করতে পারলেও কাজ করে না, কুঁড়ে, তাকে বলছে লেজি। তাহলে এখানে কিন্তু লেজি হবে সঠিক উত্তর। ছেলেটা এতটাই কুঁড়ে ছিল যে সে তার জামা কাপড়টা চেঞ্জ করলো না, বৃষ্টি ভেজে জামা কাপড়টা চেঞ্জ করলো না। এখানে আইডলটা কিন্তু হবে না। Question number 5, the villager can neither read nor write. ভিলেজারটি লিখতেও পারে না, পড়তেও পারে না। হি ইজ ড্যাশ, তাহলে তাকে কি বলা হবে? যে লিখতে পড়তে পারে না। ইলিটারেট, ইগনোরেন্ট। ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত। দেখো, ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, অজ্ঞ মানে যে জানে না, কিন্তু তার মানে এই নয় সে লেখাপড়া জানে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু লেখাপড়া যেটা জানে না, যেটাকে নিরক্ষর বলা হচ্ছে, সেটা হবে ইলিটারেট। ইলিটারেট মানে নিরক্ষর, তার অক্ষর জ্ঞান নেই। ঠিক আছে, অক্ষর জ্ঞান নেই মানে তার যে জ্ঞান নেই তা কিন্তু নয়। আমরা বলতে পারি রামকৃষ্ণ দেবের কিন্তু সে অর্থে অক্ষর জ্ঞান হয়তো ছিল না, কিন্তু তার মতো জ্ঞানী পুরুষ পৃথিবীতে এখনো হয়তো জন্মায়নি। সুতরাং আমরা বলতে পারি তিনি ইলিটারেট। যে ভিলেজারটি লেখাপড়া পারে না তাকে আমরা ইলিটারেট বলবো। সো ইলিটারেট হবে সঠিক উত্তর। এতক্ষণ আমরা 2002 এর যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসছি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা 2002 তে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস গুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা। ফার্স্ট কোয়েশ্চেন, কাম ড্যাশ দি গার্ডেন মড। এটা টেনিসন, লর্ড টেনিসনের একটা বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে কাম ইনটু দি গার্ডেন। ঠিক আছে, এই থেকে লাইনটা নেওয়া হয়েছে, কবিতা থেকে সেন্টেন্সটা নেওয়া হয়েছে। সো কাম ইনটু দি গার্ডেন হবে, বাগানে এসো, কাম ইনটু দি গার্ডেন মড। টেনিসন তার যে বান্ধবী তাকে বলছেন বাগানে আসতে, কাম ইনটু দি গার্ডেন। সো কাম ইনটু দি গার্ডেন, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, উই স্যাট ডাউন ড্যাশ দি গ্রাস ইন অন। আমরা ঘাসের ওপরে বসলাম, সো উই স্যাট ডাউন অন দি গ্রাস, এখানে অন হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, সিজন ড্যাশ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। কিসের ঋতু? কুয়াশা এবং মেলো ফ্রুটফুলনেস এর ঋতু। তাহলে এখানে অফ হবে, একটা র আসছে বাংলাতে, কিসের ঋতু। ঠিক আছে, তাহলে সিজন অফ, সঠিক উত্তর হবে অফ। নেক্সট কোয়েশ্চেন, 10,000 saw I dash a glance। এক দৃষ্টিতে, একবার তাকিয়ে আমি প্রায় 10,000 দেখতে পেলাম। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা খুব বিখ্যাত কবিতা আছে, ড্যাফোডিলস। সেই ড্যাফোডিলস কবিতাটার লাইন আমার খুব প্রিয় কবিতাটা। এখানে বলা হচ্ছে যে কবি যখন ড্যাফোডিলস ক্ষেতের দিকে তাকালেন, সেখানে একবারে তাকিয়ে 10,000 ড্যাফোডিলস দেখতে পেলেন। তাহলে এই যে অ্যাট এ গ্লান্স দেখা, এক নজর তাকিয়ে, একটা দৃষ্টি দিয়েই দেখতে পাবো, অ্যাট এ গ্লান্স। তো সঠিক উত্তর হবে অ্যাট। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যান্ড সুন ড্যাশ দিস দি আদার ম্যাটার ব্লেন্ডেড। এখানে দি হবে না বি হবে, হি হবে, আই ডোন্ট নো, বাট এটা অ্যাকচুয়ালি একটা কবিতার লাইন। ঠিক আছে, এটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই একটা কবিতা আছে, সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। সো অ্যান্ড সুন উইথ দিস হবে, এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য ম্যাটার গুলো একসাথে ব্লেন্ড করে গেল, মিশে গেল। সো অ্যান্ড সুন উইথ দিস, এটা হবে উইথ দিস, এটার সঙ্গে। ঠিক আছে, এটাও ওয়ার্ডসওয়ার্থেরই একটা কবিতার লাইন। সঠিক উত্তর হবে অ্যান্ড সুন উইথ দিস হি আদার ম্যাটার ব্লেন্ডেড। এরপর 2004-এ যে প্রশ্নগুলো এসেছিল ফিল ইন দি ব্ল্যাঙ্কসের, সেগুলো আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, এভরিওয়ান ডাজ নট অ্যাগ্রি। প্রত্যেকেই কিন্তু সম্মত নয় দ্যাট ঐশ্বরিয়া রয় ইজ এ ড্যাশ অ্যাক্ট্রেস। ঐশ্বরিয়া রয় কিরকম অভিনেত্রী নয়? হেভি, সুপারফিশিয়াল। দেখো, হেভি মানে ভারী, এবং হেভিটাকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। হেভিকে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, কিন্তু এখানে যখন বলছে কিরকম অভিনেত্রী নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সুপারফিশিয়াল শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি, এটা ব্যবহার করবো, কারণ তিনি খুব একটা সিরিয়াস অ্যাক্ট্রেস নয়। মানে সুপারফিশিয়াল মানে নট সিরিয়াস, খুব একটা সিরিয়াস অ্যাক্টিং করা বা সিরিয়াস অভিনয় করা সেরকম তিনি করেননি। কিন্তু এটা আমরা অনেকেই অ্যাগ্রি করি না, কারণ তিনি অবশ্যই খুব ভালো ভালো কিছু সিনেমায় বিশেষ কিছু কিছু রোল প্লে করেছে, যেখানে দেখতে পেয়েছি তার মধ্যেও কিন্তু একটা ডেপথ রয়েছে, সিরিয়াসনেস রয়েছে। সো আমরা কখনোই বলতে পারি না যে তিনি একজন সুপারফিশিয়াল অ্যাক্ট্রেস। সঠিক উত্তর হবে সুপারফিশিয়াল।
কোয়েশ্চেন নাম্বার 2, হি গেভ আস অল দি অ্যাসিস্ট্যান্স দ্যাট হি ড্যাশ কুড। তিনি আমাদের সমস্ত রকম অ্যাসিস্ট্যান্স দিলেন, সাহায্য করলেন যতটা তিনি পারতেন। অর্থাৎ পসিবলি কিংবা নেভার, নেভার মানে কখনোই নয়, না কখনোই নয় হবে না, পারতেন, পসিবলি কুড মানে সম্ভবত তিনি সেটা পারতেন, যতটা সম্ভব তিনি পেরেছেন, পসিবলি দ্যাট হি পসিবলি কুড, যতটা পারতেন ততটাই সাহায্য করেছেন। সঠিক উত্তর হবে পসিবলি। কোয়েশ্চেন নাম্বার 3, হি সার্ভড আস আ টেস্টি ড্যাশ আফটার ডিনার। খাবারের পরে তিনি আমাদেরকে খুব সুস্বাদু একটা কি পরিবেশন করলেন? ডেজার্ট আর ডিজার্ট। দেখো ডেজার্ট মানে হচ্ছে অবশ্যই মরুভূমি, এখানে ডেজার্টের কথা হচ্ছে না, ডিজার্ট অর্থাৎ বলতে পারো এটা যে মিষ্টি খাবার, ঠিক আছে, যেমন ধরো কেক, প্যাস্ট্রি, এই যে খাবারগুলো অনেকেই দেখবে যেরকম স্পেশালি বাঙালিরা খাবারের পরে একটু মিষ্টি হলে ভালো হয়, পায়েস হলে ভালো হয়, একটু রসগোল্লা হলে ভালো হয়, তাই না? এই যে জিনিসগুলো খাবারের পরে খাওয়া হয়, মিষ্টি খাবারগুলো, এটাকেই বলে ডিজার্ট। ঠিক আছে, পুডিং বলতে পারো, হ্যাঁ, কেক বলতে পারো, পেস্ট্রি বলতে পারো, কাস্টার্ড বলতে পারো, সেগুলো। সো সঠিক উত্তর হবে ডিজার্ট। কোয়েশ্চেন নাম্বার 4, দি এনশিয়েন্ট মনুমেন্ট স্টুড ইন ড্যাশ ডেঞ্জার অফ কোল্যাপস। এনশিয়েন্ট মনুমেন্টটা দাঁড়িয়ে আছে ইন ড্যাশ ডেঞ্জার অফ কোল্যাপস, মানে একদম পুরো ভেঙে পড়বে সেরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেরকম একটা বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। এমিনেন্ট, ইমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছে ফেমাস লোকজন, বিখ্যাত লোকজন, সেটা কিন্তু এখানে মিন করছে না। সঠিক উত্তর হবে ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হচ্ছে ইমপেন্ডিং, মানে অবশ্যম্ভাবী, ঘটতে চলেছে, ঘটতে চলেছে, তাহলে ভাবে ইমিনেন্ট ডেঞ্জার অফ কোলাপস মানে হয়তো খুব শীঘ্রই এটা ভেঙে পড়তে চলেছে, এরকম একটা বিপদের মধ্যে রয়েছে। তাহলে দ্য এনশিয়েন্ট মনুমেন্ট স্টুড ইন ইমিনেন্ট ডেঞ্জার অফ কোলাপস, এখানে সঠিক উত্তর হবে ইমিনেন্ট। নেক্সট কোয়েশ্চেন, টু ড্যাশ টু গ্রেটনেস ইজ এ কমন কোয়ালিটি অ্যামাং টপার্স। টপারদের মধ্যে যারা ভালো স্কোর করে, একদম যারা শীর্ষস্থান করে, তাদের মধ্যে ভালো একটা কোয়ালিটি হচ্ছে গ্রেটনেস, অর্থাৎ মহানতায় পৌঁছানো। তাহলে অ্যাসপায়ার, ইন্সপায়ার, ইন্সপায়ার মানে তুমি কাউকে উৎসাহিত করছো, এখানে উৎসাহিত করা নয়, অ্যাসপায়ার করা, অর্থাৎ তারা নিজেরা, তারা নিজেরা অ্যাম্বিশাস, তারা নিজেরা অ্যাম্বিশাস যে আমাকে সেখানে পৌঁছতে হবে, তাহলে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। তাহলে টু অ্যাসপায়ার, তাদেরকে কি করছে? উচ্চাকাঙ্ক্ষা তারা প্রকাশ করছে, তারা তাদের মধ্যে সেই গ্রেটনেসকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তারা তৈরি করছে। তাহলে টু অ্যাসপায়ার টু গ্রেটনেস, সঠিক উত্তর হবে অ্যাসপায়ার। এবারে 2005-এ যে সমস্ত ফিল ইন দি ব্ল্যাঙ্কস এসেছিল সেগুলো আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, কম্পেয়ার ড্যাশ ইউরোপ, এশিয়া ইজ টেকনোলজিক্যালি লেস অ্যাডভান্সড। বলা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে এশিয়া ইউরোপের সাথে, যদি তুমি কম্পেয়ার করবে তাহলে এশিয়া কিন্তু টেকনোলজিক্যালি অনেকটা কম অ্যাডভান্সড। ঠিক আছে, সো আমরা এখানে কম্পেয়ার টু ইউরোপ করব, কম্পেয়ার টু ইউরোপ। ঠিক আছে, মানে ইউরোপের তুলনায় কম্পেয়ার টু ইউরোপ কিন্তু এশিয়া অনেক বেশি টেকনোলজিক্যালি কম অ্যাডভান্সড। সঠিক উত্তর হবে কম্পেয়ার টু ইউরোপ। আ নভেল ইজ মোর ড্যাশ দ্যান অ্যান এসে। এসে মানে হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধের তুলনায় একটা নভেল বা উপন্যাস কিন্তু অনেক বেশি কি লেজিবল, রিডেবল। দেখো লেজিবল মানে হচ্ছে যেটা হাতের লেখা স্পষ্ট, লেজিবল মানে হচ্ছে হাতের লেখা স্পষ্ট, এখানে কিন্তু হাতের লেখা স্পষ্টর কথা বলছে না। রিডেবল মানে অনেক বেশি ভালো মতো তুমি পড়তে পারবে, অনেক বেশি ভালো মতো তুমি পড়তে পারবে, এটা কিন্তু সেই কথা বলা হচ্ছে। সো আ নভেল ইজ মোর রিডেবল দ্যান অ্যান এসে। দেখো এখানে কিন্তু বলছে না যে নভেলটা হাতে লেখা হয়েছে এবং সেটা অনেক তাড়াতাড়ি পড়া যাচ্ছে এসে থেকে, তা কিন্তু এখানে হাতের লেখার কথা হচ্ছে না। এখানে একটা নভেল তাড়াতাড়ি বেশি পড়া যায়, পড়ার যোগ্য দেন একটা প্রবন্ধ। ঠিক আছে, প্রবন্ধতে কিছু সিরিয়াস কথা লেখা থাকে, নভেলে সেরকম থাকে না, তো নভেলটা খুব সহজেই পড়া যায়। নেক্সট কোয়েশ্চেন, মিস্টার সেন ইজ সিনিয়র ড্যাশ মি। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পস্টেরিয়র, এই যে আই ও আর যুক্ত মানে শেষে আই ও আর আছে অ্যাডজেক্টিভ গুলো, তাদের পরে আমরা টু বসাই কম্পারেটিভের সময়, দেন বসানো হয় না। তাহলে এখানে হবে সিনিয়র টু মি, এখানে হবে সিনিয়র টু মি। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পস্টেরিয়র, ইন্টেরিয়র, ঠিক আছে, এই সমস্ত পরে কিন্তু আমরা টু বসাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কার কোলাইডেড উইথ এ ড্যাশ ট্র্যাক্টর অন দ্য রোড। এই গাড়িটা এসে ধাক্কা মারলো একটা কেমন ট্র্যাক্টর। স্টেশনারি, এখানে দুটো শব্দ আছে, বানানটা খেয়াল করো, একটা আছে এন এ আর ওয়াই, একটা হচ্ছে এন ই আর ওয়াই।
ঠিক আছে। দেখো স্টেশনারি যেটা বলা হচ্ছে NARY, এটা মানে হচ্ছে স্ট্যাটিক, মানে স্থির থাকা, ঠিক আছে। আর স্টেশনারি NERY, এটার মানে হচ্ছে তুমি রাইটিং এর জন্য যে জিনিসপত্রগুলো কিনবে তাকে বলে স্টেশনারি, ঠিক আছে। মানে রাইটিং এর জন্য যে যে জিনিসপত্রগুলো দরকার, নিডেড ফর রাইটিং, যেমন ধর পেন দরকার, পেন্সিল দরকার, বিভিন্ন রকম কালি দরকার, রাবার, এই সমস্ত, সেই জিনিসগুলো যেখানে পাওয়া যাবে যে দোকানে, তাকে বলে স্টেশনারি দোকান। এটা কিন্তু সেটা মিন করছে না, এখানে বলছে ট্র্যাক্টরটা দাঁড়িয়ে ছিল, স্ট্যাটিক ছিল, দাঁড়িয়ে ছিল, তাহলে স্টেশনারি হবে, NARY হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পোয়েট শেলি হ্যাজ কম্পেয়ার্ড দ্য মুন ড্যাশ আ ডাইং ওম্যান। কম্প্যারিজনের কথা বলছে, কম্পেয়ারের কথা বলছে, বলছে কবি শেলি তিনি চাঁদের সাথে একজন মৃত মৃত ওম্যানের, মানে মৃত প্রায় যিনি মরে যাচ্ছে তেমন একজন মহিলার তুলনা করেছেন। দেখুন যখন আমরা দেখব যে কম্পেয়ার করা হচ্ছে একই রকম জিনিসের সাথে, সিমিলার জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, তখন আমরা কম্পেয়ার উইথ বলতে পারি। আর যখন দেখব ডিসিমিলার বা আলাদা আলাদা কোনো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, তখন আমরা কম্পেয়ার টু বলবো, কম্পেয়ার টু বলবো, বুঝতে পারছো? অর্থাৎ দেখো চাঁদের সাথে এখানে কিন্তু একজন ডাইং ওম্যানের তুলনা করি, দুটো কিন্তু আলাদা জিনিস, তাই জন্য আমরা এখানে বলবো কম্পেয়ার টু আ ডাইং ওম্যান, কম্পেয়ার টু আ ডাইং ওম্যান, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2006 এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। বলা হচ্ছে বার্ডস ফেইন্ট ড্যাশ ড্রেড, বার্ডস ফেইন্ট ড্যাশ ড্রেড, ড্রেড মানে ফিয়ার বা ভয়, মানে ভয় পেয়ে পাখিগুলো মারা যাচ্ছে। দেখো এইটা একটা বিখ্যাত কবিতার লাইন, ঠিক আছে, এবং এই কবিতাটা হচ্ছে টমাস হার্ডির, টমাস হার্ডির একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে ইন টেনেব্রিস, এবং সেখানে এই লাইনটা আছে যেখানে বলা হচ্ছে যে এই শীতের যে একটা খুব হার্শ কন্ডিশন, শীতের যে একটা খুব বাজে সিচুয়েশন থাকে তার আবহাওয়ার, সেই হার্শ কন্ডিশনে পাখিগুলো কিন্তু মারা যাচ্ছে। এটা কিন্তু পাখিরা সত্যি সত্যি মারা যাচ্ছে না, কিন্তু ফিগারেটিভ ভাবে বলছেন কবি। তাহলে বার্ডস ফেইন্ট এখানে হবে ইন ড্রেড, মানে ইন ফিয়ার, ভয়েতে মারা যাচ্ছে। সত্যি সত্যি পাখিরা মারা যাচ্ছে না, কিন্তু একটা বলা হচ্ছে কাব্য করে বলা হচ্ছে যে পাখিরা মারা যাচ্ছে, ঠিক আছে। আমরা যেমন ধরো কোন একটা ধরো বললাম যে পাখিটা গরমে মারা যাচ্ছে, তাহলে ফেইন্ট ইন দ্য হিট, ইন দ্য হিট মানে গরমে মারা গেলে আমরা এরকম বলতে পারি ফেইন্ট ইন দ্য হিট, ঠিক আছে। আবার এটাও বলা যায় ফেইন্ট ফ্রম দ্য হিট, মানে গরম থেকে পাখিটা অজ্ঞান হয়ে গেল, আমরা কিন্তু ইন দ্য হিট, ফ্রম দ্য হিট দুটোই বলতে পারি, ঠিক আছে। আবার ধরো কেউ রক্ত দেখে অনেকেই আছে অজ্ঞান হয়ে যায়, তখন আমরা এরকম বলতে পারি যে ফেইন্ট অ্যাট দি সাইট অফ দি ব্লাড, মানে রক্ত দেখে কেউ অজ্ঞান হয়ে গেল, তাহলে তখন কিন্তু ফেইন্ট অ্যাট দি সাইট হচ্ছে, ইন দি সাইট বা ফর দি সাইট হচ্ছে না, ঠিক আছে। সো বার্ডস ফেইন্ট ইন ড্রেড। নেক্সট কোয়েশ্চেন, it brought dash his mind the turbid ebb and flow of human misery। তাহলে ইট ব্রট ইনটু হিজ মাইন্ড, তার মনের মধ্যে কিন্তু এই বিষয়টা আসলো যে মানুষের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু একবার উঠছে একবার নামছে, কখনো দুঃখ আসে তো আবার দুঃখ চলে যাচ্ছে, কখনো দুঃখ আসছে আবার দুঃখ চলে যাচ্ছে। তো এই যে ওঠা পড়া সেটা নিয়ে কিন্তু তিনি কি করছেন, ভাবছে, তার মনে চিন্তাটা এলো। সো ইট ব্রট ইনটু হিজ মাইন্ড, সঠিক উত্তর হবে ব্রট ইনটু। নেক্সট কোয়েশ্চেন, ignorant armies clash dash night। ignorant armies, অজ্ঞ যে আর্মিরা তারা যুদ্ধ করছে রাত্রিবেলা। এটা খুব বিখ্যাত একটা কবিতা আছে ম্যাথিউ আর্নল্ডের, ম্যাথিউ আর্নল্ডের একটা বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে ডোভার বিচ, ডোভার বিচ, এবং সেখানে এই লাইনটা আছে একদম শেষে, যেখানে কবি বলছেন ignorant armies clash by night, বাই নাইট, অর্থাৎ রাত্রিবেলার মধ্যেই অজ্ঞ যে সৈন্যরা তারা মারা যাচ্ছে। এটা কিন্তু এই কবিতার লাইন, এবং আমরা বলতে পারি যে এটা ignorant armies clash
বাই নাইট হবে, অ্যাট নাইট কিন্তু হবে না, বাই নাইট হবে। নেক্সট কোয়েশ্চেন, আই স্ট্রোভ ড্যাশ নান, ফর নান ওয়াজ ওয়ার্থ মাই স্ট্রাইফ। এখানে খুব সুন্দর একটা কবিতা, এখানে কবি ওয়াল্টার ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডার কবি, এবং তার একটা কবিতা আছে যে অন হিজ 75th বার্থডে, অন হিজ 75th বার্থডে এই কবিতার নাম, এবং সেখানে এই সেন্টেন্সটা আছে যেখানে কবি বলছে আই স্ট্রোভ উইথ নান, আই স্ট্রোভ উইথ নান, ফর নান ওয়াজ ওয়ার্থ মাই স্ট্রাইফ। বলছে আমি কিন্তু কাউকেই ওয়ার্দি মনে করলাম না, যোগ্য মনে করলাম না যে আমি কারোর সাথে ঝগড়া দ্বন্দ্বে লিপ্ত হব। মানে আমি কাউকে তেমন উপযুক্ত মনে করলাম না যার সাথে আমি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারি। স্ট্রাইফ মানে যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, তর্ক বিতর্ক বা দ্বন্দ্ব, মানে আমার যোগ্য কেউ ছিল না যার সাথে আমি কনফ্লিক্টে যেতে পারি। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও মনে রাখতে হবে যে কেউ একজন আমাকে কিছু কটু কথা বললো বা আমাকে কিছু কথা শোনালোর সঙ্গে সঙ্গে আমি তাকে মুখ করলাম, তার সাথে বাজে বিহেভ করলাম, মারামারি ঝগড়া অশান্তি করছি, আসলে সে কিন্তু আমার ঝগড়া অশান্তির যোগ্য নয়। এটা মনে রাখতে হবে, তাহলে দেখবে পৃথিবীতে এত হিংসা বলো, এত অশান্তি বলো, এত যে ধ্বংসাত্মক ঘটনা ঘটছে সেগুলো হয়তো অনেকটা কম হতে পারে। তাহলে এটা উত্তর হবে আই স্ট্রোভ উইথ নান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রিড মাচ ড্যাশ দ্য নাইট অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার। রাত্রিবেলা এত এত পড়াশোনা করো এবং শীতকালে তুমি দক্ষিণে ঘুরতে যাও। তাহলে রিড মাচ ড্যাশ দ্য নাইট, এখানে অফ না ডিউরিং কোনটা হবে? সঠিক উত্তর হবে অফ দ্য নাইট। ঠিক আছে, এটা আমার খুব বিখ্যাত, আমার খুব প্রিয় একজন কবি টি.এস. এলিয়ট, তার একটা কবিতা আছে দি ওয়েস্টল্যান্ড, খুব বিখ্যাত একটা কবিতা দ্য ওয়েস্টল্যান্ড, সেখান থেকে নেওয়া হয়েছে, যেখানে কবি বলছেন আমাদের জীবনে বৈপরীত্যতা দেখানোর কথা বলছে, যে রাত্রিবেলা তুমি এত এত রাতের কাজ করছো, পড়াশোনা করছো, ঘরের মধ্যে আবদ্ধ আছো, আবার তুমি শীতকাল আসলে তুমি বাইরে ঘুরতে যাচ্ছ। মানে একটা বৈপরীত্য আমাদের জীবনে, একটা জাক্সটাপোজিশন অফ ডিসিমিলার থিংস বা একটা কন্ট্রাডিক্টরি থিংস, সেটার কথা এখানে বলা হয়েছে। তাই জন্য রিড মাচ অফ দ্য নাইট। ঠিক আছে, রাতের অনেক কিছু পড়াশোনা করো আর শীতকাল আসলে তুমি দক্ষিণে ঘুরতে যাও। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে রিড মাচ অফ দ্য নাইট। আমরা আজকে আলোচনা করছি মিসলেনিয়াস পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর প্রশ্ন এসেছিল সেগুলো আমরা 2002 সাল থেকে শুরু করে 2019 পর্যন্ত পুরো সময়টা কভার করছি। যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি, যতগুলো মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে সেই সমস্ত প্রশ্ন 2007 এর প্রশ্ন আমরা সলভ করব। বলছে হি হ্যাকড ড্যাশ দ্য কম্পিউটার অফ হিজ ফ্রেন্ড উইথআউট ইনটু, তাহলে হি হ্যাকড ইনটু দি কম্পিউটার, সে কম্পিউটারটাকে হ্যাক করলো, কম্পিউটারের মধ্যে ভাইরাস প্রবেশ করছে এবং সে কম্পিউটারটা হ্যাক করে সমস্ত কিছুই সেগুলো জানতে পারছে। সো হি হ্যাকড ইনটু দি কম্পিউটার। নেক্সট কোয়েশ্চেন, আই নো দ্যাট স্টোরি ইজ এ ড্যাশ সেন্টেন্স। আই নো দ্যাট স্টোরি, আমি গল্পটা জানি, এটা কি ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। দেখো আই সাবজেক্ট, নো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। সুতরাং সঠিক উত্তর হবে সিম্পল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, বার্ডস অফ এ ফেদার ড্যাশ, বলছে একই পালকযুক্ত পাখিরা কি করে? ফ্লাই টুগেদার, ফ্লক টুগেদার, ফ্লাই টুগেদার। সঠিক উত্তর হবে ফ্লক টুগেদার, অর্থাৎ একই পালকের যারা পাখি তারা একসাথে বসবাস করে, একসাথে ফ্লক টুগেদার, একসাথে তারা মেলামেশা করে। সো সঠিক উত্তর হবে ফ্লক টুগেদার। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্য ফেয়ার। প্রেসিডেন্ট এসে মেলাতে কি করলেন? ইনঅগুরেট করলেন। ইনঅগুরেটের 4টে বানান আছে, এখানে 3টে বানান আছে, কোনটা সঠিক বলতে হবে। দেখো ইনঅগুরেট, ইন অ গু রেট, পাস্ট টেন্স ইনঅগুরেটেড, তাহলে সঠিক উত্তর প্রথমেই রয়েছে সঠিক বানান, পরের দুটো বানান কিন্তু ভুল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দ্য প্রাইস অফ বুকস ড্যাশ ইনক্রিজড মাচ। বইয়ের দামটা বেড়ে গেছে, হ্যাজ, হ্যাভ, আর। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে বুকসটা এখানে সাবজেক্ট, তাহলে এটা প্লুরাল আছে, তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে, এটা ভুল হবে। কারণ দেখো এখানে অফ আছে, অফটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেটা বসে সেটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট বসে, সাবজেক্ট কিন্তু আগে বসে, এটা হচ্ছে সাবজেক্ট।
এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে প্রাইস, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে সাবজেক্ট প্রাইসটা কি সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ ইনক্রিজড হবে, সিঙ্গুলার সাবজেক্টের পরে থার্ড পার্সনের পরে হ্যাজ বসবে, কারণ এটা পারফেক্ট টেন্স, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দ্য প্রাইস অফ বুকস হ্যাজ ইনক্রিজড মাচ। চলে আসে 2009 সালের প্রশ্নে। ফার্স্ট কোয়েশ্চেন, দিস ওয়ার্ক ইজ ড্যাশ ইজ ক্যাপাসিটি, তার সামর্থ্যের বাইরে, বিয়ন্ড বিফোর, বিফোর মানে আগে, বিয়ন্ড মানে ক্ষমতার বাইরে, ঠিক আছে, ক্ষমতার অতিরিক্ত, তার ক্ষমতায় কুলোবে না, তখন তাকে বলছে বিয়ন্ড ইজ ক্যাপাসিটি, সো সঠিক উত্তর হবে বিয়ন্ড। নেক্সট কোয়েশ্চেন, নিউলি অ্যাকোয়ার্ড ফ্রিডম ইজ সামটাইমস লায়াবল ড্যাশ অ্যাবিউজ, নতুন নতুন যে স্বাধীনতা পাওয়া যায়, অর্জন করা, সেই স্বাধীনতাটা কিন্তু অ্যাবিউজ বা অপব্যবহারের হতে পারে, সম্ভাবনা থাকে, তাই লায়াবল টু বা ফর, সঠিক উত্তর হবে লায়াবল টু, লায়াবল টু হবে সঠিক উত্তর, লায়াবলের পরে আমরা টু ফিক্স প্রিপোজিশন বসানো হয়। Next question, Ashoka, although tolerant, dash competing creeds, was personally an ardent Buddhist. বলছে সম্রাট অশোক যদিও টলারেন্ট ছিল, সহিষ্ণু ছিল, ড্যাশ কম্পিটিং ক্রিডস, যত রকম প্রতিযোগিতামূলক জাতি ধর্ম থাকুক না কেন, তাদের সবার প্রতি টলারেন্ট ছিল, তাহলে টলারেন্ট উইথ না টলারেন্ট অফ, সঠিক উত্তর হবে টলারেন্ট অফ, টলারেন্টের পর আমরা অফ বসাবো, সো টলারেন্ট অফ কম্পিটিং ক্রিডস, যতই তিনি অন্য ধর্মের প্রতি সহিষ্ণু থাকুন না কেন, তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কিন্তু একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি বিশিষ্টভাবে অনুরক্ত ছিলেন, তাহলে এখানে সঠিক উত্তর হবে অফ, টলারেন্ট অফ। কোয়েশ্চন নাম্বার 4, আই এম অলরেডি অ্যাকোয়েন্টেড ড্যাশ দি লেটেস্ট ডেভেলপমেন্ট, অত্যাধুনিক যে ডেভেলপমেন্ট হয়েছে তার সঙ্গে আমি পরিচিত রয়েছি, অ্যাকোয়েন্টেড অফ কিংবা উইথ, সঠিক উত্তর হবে অ্যাকোয়েন্টেড উইথ দি লেটেস্ট ডেভেলপমেন্ট, অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত থাকা, এটার সাথে উইথ বসবে, তাহলে সঠিক উত্তর হবে উইথ। নেক্সট কোয়েশ্চেন, ইফ হি ড্যাশ অফ ইউর ম্যারেজ হি উইল বি সারপ্রাইজড, এখানে দেখো ইফ দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এই কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু আমরা বলতে পারি যে টাইপ 1, যেখানে একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি বোঝানো হচ্ছে, সম্ভাবনা, এবং বলা হচ্ছে যে হি উইল বি সারপ্রাইজ, এটা হচ্ছে মেইন ক্লজ, এবং মেইন ক্লজে যখন তুমি ফিউচার টেন্স ব্যবহার করছো তখন ইফের সাথে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে কি হচ্ছে, ইফ হি হিয়ার্স অফ আওয়ার ম্যারেজ, যদি তিনি আমাদের বিয়ের কথা শোনেন তিনি অবাক হয়ে যাবে, এখানে হিয়ার্স হবে সঠিক উত্তর, কারণ এটা কন্ডিশনাল টাইপ 1 এবং যেটাতে বলা হচ্ছে যে যদি তুমি মেন ক্লজটা ফিউচার টেন্সে লেখো, উইল, মে, তারপরে আমরা ক্যান, শ্যাল বসাতে পারি ফিউচার টেন্স, তাহলে ইফ অর্থাৎ ইফ ক্লজটা বা সাব ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, তাই হিয়ের পরে এখানে হিয়ার্স হবে, ঠিক আছে। চলে আসে 2014 সালের প্রশ্নগুলোতে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য উইন্ডোজ হ্যাভেন্ট বিন ক্লিন ড্যাশ উইকস, উইন্ডোগুলোকে পরিষ্কার করা হয়নি অনেক সপ্তাহ ধরে, সিন্স ফর 3, উইন্ডোজ হ্যাভেন্ট বিন ক্লিন, এখানে কিন্তু পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস আছে এবং পারফেক্ট টেন্সে একটা ডিউরেশন বোঝাচ্ছে কত সপ্তাহ ধরে, সপ্তাহ ধরে, তাহলে এখানে হবে ফর উইকস, ঠিক আছে, ফর উইকস মানে কত কত সপ্তাহ ধরে এখানে কিন্তু পরিষ্কার করা হয়নি, তাহলে এখানে ফর হবে, দ্য উইন্ডোজ হ্যাভেন্ট বিন ক্লিনড ফর উইকস। নেক্সট কোয়েশ্চেন, ইফ আই ড্যাশ দ্যাট ইউ ওয়ার ইন হসপিটাল আই শুড হ্যাভ ভিজিটেড ইউ, এখানেও দেখো আমরা ইফ ক্লজ দিয়ে একটা কন্ডিশনাল সেন্টেন্স দেখছি এবং এটা হচ্ছে কন্ডিশনাল টাইপ 3, কন্ডিশনাল টাইপ 3 সেন্টেন্স, যেখানে দেখো মেন ক্লজে আই শুড হ্যাভ ভিজিটেড আছে, এখানে অ্যাকচুয়ালি উড হ্যাভ হবে, আই উড হ্যাভ ভিজিটেড আছে, ঠিক আছে, এবং যখন মেন ক্লজটাতে উড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভাবে থার্ড ফর্ম রয়েছে, তখন ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়, পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়, ঠিক আছে, তাহলে হ্যাভ নোন, নিউ, হ্যাড নোন, সঠিক উত্তর হবে হ্যাড নোন, মানে ইফ আই হ্যাড নোন ইউ দ্যাট ইউ ওয়ার ইন হসপিটাল, আমি যদি জানতাম তুমি হসপিটাল রয়েছো তাহলে আমি তোমার সাথে দেখা করতাম, তাহলে এখানে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। দেখো যখন মানে পাস্টের কোনো রিগ্রেট
অতীতের কোনো অনুশোচনার কথা বলা হচ্ছে, যে যদি আমি তখন এটা করতাম তাহলে এটা হতে পারতো, এই রকম ক্ষেত্রে আমরা টাইপ 3 কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এবং সেক্ষেত্রে ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং মেন ক্লজের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে যেহেতু আমরা এই স্ট্রাকচার দেখতে পাচ্ছি উড হ্যাভ ভিজিটেড, তাহলে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে এবং সেটা হবে হ্যাড নোন। ওকে, পরবর্তী প্রশ্ন, মাই ফার্স্ট লেসন ড্যাশ ফরগিভনেস কেম ফ্রম মাই মাদার। আমার প্রথম যে লেসন শিক্ষা ফরগিভনেসের, অর্থাৎ কাউকে ক্ষমা করে দেওয়া, ক্ষমার যে প্রথম শিক্ষা সেটা কিন্তু আমি মায়ের কাছ থেকে পেয়েছি। তাহলে লেসন অ্যাট, অন, অ্যাবাউট, সঠিক উত্তর হবে মাই ফার্স্ট লেসন অন ফরগিভনেস। মাই ফার্স্ট লেসন অন ফরগিভনেস, অর্থাৎ ক্ষমা নিয়ে আমার যে প্রথম শিক্ষা সেটা কিন্তু আমি মায়ের কাছ থেকে পেয়েছি। মাই ফার্স্ট লেসন অন ফরগিভনেস, অন হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দ্য চাইল্ড ইজ সো ট্যালেন্টেড অ্যাট মিউজিক দ্যাট হি ইজ কনসিডার্ড এ ড্যাশ। এই বাচ্চাটি সঙ্গীতে এতটাই ট্যালেন্টেড যে তাকে মনে করা হয় কি? প্রডিগাল, প্রডিজি, প্রোটিজ। দেখো প্রোটিজি যেটা আছে, প্রোটিজি মানে হচ্ছে একটা ইয়াং ছেলে বা ইয়াং কেউ যাকে কিনা একজন বয়স্ক এবং খুব বিখ্যাত মানুষ হেল্প করছেন, ঠিক আছে, তাকে বলছে প্রোটিজি। প্রডিজি হচ্ছে একজন খুবই মানে ওয়ান অফ এ কাইন্ড, অর্থাৎ খুবই বিখ্যাত, তার ট্যালেন্ট রয়েছে, খুবই সবার থেকে আলাদা, ঠিক আছে, এবং তাকে বলা হচ্ছে যে আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ যার মধ্যে একটা অদ্ভুত ট্যালেন্ট রয়েছে, তার ধারে কাছে কেউ যেতে পারছে না, তাকে প্রডিজি বলা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু প্রডিজি হবে। সঙ্গীতের সে হচ্ছে প্রডিজি, ঠিক আছে, যে তাকে একটা বলতে পারো যে ওয়ান অফ এ কাইন্ড, মানে সবার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে, প্রডিজি। সঠিক উত্তর হবে প্রডিজি। আর প্রডিগাল মানে হচ্ছে যে প্রচুর খরচা করে, হ্যাঁ, যার মধ্যে এক্সট্রাভ্যাগেন্ট নেচার রয়েছে, এটাও সঠিক হবে না, রাইট হবে প্রডিজি। Question number 5, the bureaucrat was dash for his role in this scam. বিউরোক্র্যাটকে কি করা হয়েছে, তার যে ভূমিকা ছিল স্ক্যামের প্রতি, স্ক্যামে তার যে ভূমিকা ছিল তার জন্য সেই বিউরোক্র্যাটকে কি করা হলো? রিইনস্টেড, ইন্ডিক্টেড, ইনডেটেড। দেখো ইনডেটেড মানে হচ্ছে কৃতজ্ঞ থাকা, ঋণী থাকা, এটা সঠিক হবে না। রিইনস্টেটেড আবার পুনরায় বহাল রাখা হলো, এটাও সঠিক হবে না, সঠিক হবে ইনডিক্টেড। ইনডিক্টেড মানে হচ্ছে কাউকে ফর্মালি অ্যাকিউজ করা, অফিসিয়ালি কাউকে দোষী সাব্যস্ত করা, দোষারোপ করা। তাহলে এখানে বিউরোক্র্যাটকে ইনডিক্টেড করা হলো তার যে স্ক্যামের রোল রয়েছে সেই জন্য, তাই সঠিক উত্তর হবে ইনডিক্টেড। চলে আসছে 2018 সালের সমস্ত প্রশ্নে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্মল কিডস কিপ ড্যাশ দেয়ার পেন্সিলস অফেন। স্মল কিডস তাদের পেন্সিলটা কি করে? লস্ট, লুজিং, লুজ। দেখো ফিউচার কন্টিনিউয়াস যে টেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতেও কোনো কাজ চলতে থাকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, সেখানে আমরা কি লিখি? যেমন ধরো বললে যে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, ঠিক আছে, বলছো আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। এখন যদি তুমি এটাকে কিপ দিয়ে বলো তাহলে কি হবে? আই শ্যাল কিপ ওয়েটিং ফর ইউ। তাহলে এখানে আমি কিপের পরে কি করছি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাচ্ছি, আই শ্যাল কিপ ওয়েটিং ফর ইউ। এখানেও দ্য স্মল কিডস কিপ, বাচ্চারা এটা করতেই থাকে ক্রমাগত, কিপ লুজিং, আমি লুজ ভার্বের সাথে আইএনজি বসাবো, কিপ লুজিং দেয়ার পেন্সিলস অফেন। সঠিক উত্তর হবে লুজিং। নেক্সট কোয়েশ্চেন, সামবডি ড্যাশ দি বটল, ব্রেকস, হ্যাজ ব্রোকেন, ব্রেকিং। দেখো কেউ একটা বোতলটা ভেঙেছে, এটা কিন্তু অলরেডি কাজটা করেছে, এটা প্রেজেন্ট পারফেক্টে হবে, সো হ্যাজ ব্রোকেন হবে, হ্যাজ ব্রোকেন হবে, ঠিক আছে। কারণ তুমি যদি ব্রেকস বলো, প্রেজেন্ট টেন্স বলো, সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে কি কেউ একটা বোতল ভাঙে, মানে সবসময় তার বোতল ভাঙা অভ্যেস তেমনটা কিন্তু বোঝাচ্ছে না, কেউ একটা বোতলটা ভেঙেছে, সো হ্যাজ ব্রোকেন হবে। পরবর্তী প্রশ্ন, দি ফাইন্যান্স মিনিস্টার ড্যাশ আ নিউ ট্যাক্স পলিসি। অর্থমন্ত্রী একটা নতুন ট্যাক্স পলিসি অ্যানাউন্স করেছে, হ্যাজ অ্যানাউন্সড, ইজ অ্যানাউন্সিং, অ্যানাউন্সেস। অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্টে করবো কারণ তিনি অলরেডি অ্যানাউন্সড করেছেন, সো হ্যাজ অ্যানাউন্সড, ঠিক আছে। হি হ্যাজ ড্যাশ রিটার্ন ফ্রম লন্ডন, সে অলরেডি লন্ডন থেকে ফিরে এসেছে, না জাস্ট ফিরে এসেছে, না আনটিল নাও? সঠিক উত্তর হবে অলরেডি, সে অলরেডি লন্ডন থেকে কিন্তু ফিরে এসেছে, হি হ্যাজ অলরেডি রিটার্ন ফ্রম লন্ডন।
এখানে পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট এবং আমরা অলরেডি ব্যবহার করতে পারি যে অলরেডি কাজটা হয়েছে, সো হি হ্যাজ অলরেডি রিটার্ন ফ্রম লন্ডন। দেখো জাস্ট এটাও কিন্তু আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে জাস্ট হবে না, সে এইমাত্র লন্ডন থেকে এলো তেমন হবে না, সে অলরেডি লন্ডন থেকে এসেছে। সো অপশন যেটা রয়েছে প্রথমে অলরেডি, সেটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, মে আই রিমাইন্ড ইউ দ্যাট দি কম্পিউটার ইজ স্টিল আন্ডার ড্যাশ। আমি কি তোমাকে এটা মনে করিয়ে দেবো যে কম্পিউটারটা কিন্তু এখনো পর্যন্ত কিসে আছে, গ্র্যান্টস গ্যারান্টি, অবশ্যই গ্যারান্টির মধ্যে আছে, একটা সুরক্ষার মধ্যে আছে যে কোনো কিছু প্রবলেম হলে এই সময়ের মধ্যে থাকলে কম্পিউটারটা সারিয়ে দেবে ফ্রি অফ কস্ট, কিংবা এক্সচেঞ্জ করে দেবে, ঠিক আছে, রিপ্লেস করে দেবে। তাহলে এখানে কিন্তু গ্যারান্টি হবে সঠিক উত্তর। গ্র্যান্ট মানে কোনো একটা অনুদান, এখানে কোনো অনুদানের কথা বলা হচ্ছে না। গ্র্যান্ট মানে কাউকে কোনো পারমিশন দেওয়া, সেটাও কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে, তাহলে এটা হবে আন্ডার গ্যারান্টি। চলে আসলাম 2019 সালের যে প্রশ্নগুলো এসেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস পিএসসি মিসলেনিয়াসে, সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ ড্যাশ ইট। গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ ড্যাশ ইট, ঠিক আছে, মানে গার্ল পাওয়ারটা এই যে কথাটা বলা হচ্ছে, ওয়ে অফ ড্যাশ ইট, সে, সেইড, সেইং। দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশনের পরে আমি একটু আগেই বলেছি একটা অবজেক্ট বসে, আর অবজেক্ট সবসময় নাউন হয়, ঠিক আছে। এখানে সে মানে ভার্ভ, কথা বলা, কথা বলেছিল, এগুলো সবই কিন্তু ভার্ভ। আমার নাউন যদি ভার্ভকে করতে হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো এবং সেটা জিরান্ড হবে এবং সেটা নাউনের মতো কাজ করবে, তাহলে এটা এখানে সেইং হবে, সে ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেটা হয়ে যাবে জিরান্ড এবং তখন সেটা নাউনের মতো কাজ করে, তাই প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসানো হয়। তাহলে এখানে হবে গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ সেইং ইট। ইংলিশ ক্যান বেস্ট ড্যাশ দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। ইংলিশ কিন্তু ইন্ডিয়াতে এরকম ভাবেই কাজ করতে পারবে যাতে করে ইন্ডিয়ার যে প্রয়োজন সেটা মেটাতে পারে। এখানে দেখো ইংলিশ সাবজেক্ট, তারপরে ক্যান বসেছে, ক্যান অবশ্যই হেল্পিং ভার্ব হয়, তারপরে আমাকে ডেফিনেটলি মেইন ভার্ব বসাতেই হবে, এবং ক্যান যেহেতু মোডাল ভার্ব, মোডালের পরে সবসময় V1 বসানো হয়, মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে সার্ভিং, সার্ভ, সার্ভড, এর কিন্তু সার্ভ হবে, V1 আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, সার্ভ হবে, তাহলে ইংলিশ ক্যান বেস্ট সার্ভ দি নিডস অফ ইন্ডিয়া, সঠিক উত্তর হবে সার্ভ। নেক্সট কোয়েশ্চেন, দি ন্যারেটিভ অফেন ড্যাশ দি ফর্ম অফ উইটনেস। ন্যারেটিভ বা বক্তব্যটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাক্ষ্যতে প্রমাণিত মানে পরিবেশিত হয়, সাক্ষ্যের ফর্ম নেয়, টেকিং, টেক্স, টেকেন, তাহলে অফেন প্রায় যেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হবে টেক্স, ঠিক আছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস যুক্ত হবে, টেক্স হবে, দ্য ন্যারেটিভ টেক্স দ্য ফর্ম অফ উইটনেস। নেক্সট কোয়েশ্চেন, ইন ইউর পোয়েমস দিস কোয়েশ্চেন নেভার ড্যাশ। তোমার কবিতাতে এই প্রশ্নটা কখনোই উত্থিত হয় না, তাহলে অ্যারাইজ, অ্যারাইজেস, অ্যারাউজড, সঠিক উত্তর হবে, কোয়েশ্চেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে হবে অ্যারাইজেস, প্রশ্নটা উত্থাপিত হয় না। অনেকে বলতেই পারো এটা তার পাস্ট টেন্সে হতে পারে, কিন্তু দেখো অ্যারাইজ এর পাস্ট টেন্স কিন্তু অ্যারোজ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যারাইজেন। অ্যারাউজড কিন্তু কোনো মানে এটার পাস্ট ফর্ম নয়, এটার পাস্ট ফর্ম অ্যারাউজড আলাদা একটা শব্দ, সুতরাং এটা কিন্তু পাস্ট ফর্ম নয়, তাই জন্য এখানে পাস্টে না লিখে আমরা প্রেজেন্টেই লিখবো অ্যারাইজেস। ইন ইউর পোয়েমস দিস কোয়েশ্চেন নেভার অ্যারাইজেস। নেক্সট কোয়েশ্চেন, a few of these dash into English but much more needs to be done. এদের মধ্যে অল্প কিছু ইংলিশে করা গেছে কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। ইংলিশে কি করা গেছে? হ্যাড ট্রান্সলেটেড, হ্যাভ বিন ট্রান্সলেটেড, হ্যাজ ট্রান্সলেটিং। দেখো এখানে কিন্তু ট্রান্সলেট করা গেছে, এটা কিন্তু প্যাসিভের সেন্স আছে, এবং আ ফিউ যেহেতু এখানে প্লুরাল, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করছি, হ্যাভ বিন ট্রান্সলেটেড দেওয়া আছে, এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। হ্যাড ট্রান্সলেটেড মানে ট্রান্সলেট করেছিল সেটা হবে না, কারণ এখানে কিন্তু প্যাসিভের সেন্স আছে, যে অল্প কিছুকে ট্রান্সলেট করা হয়েছিল, ট্রান্সলেশনটা কে করেছে সেটা কিন্তু বলা নেই, তাই এখানে আমরা অ্যাক্টিভে লিখতে পারবো না, প্যাসিভে লিখবো, সো হ্যাভ বিন ট্রান্সলেটেড।
A few of these have been translated into English, but much more needs to be done. সঠিক উত্তর হবে have been translated. আর এভাবেই আমরা আজকে মিসলেনিয়াসের 2002 থেকে 2019 পর্যন্ত যতগুলো পরীক্ষার প্রশ্ন জোগাড় করতে পারা গেছে সেই সমস্ত মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করছি অবশ্যই তোমাদের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে, হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য, কারণ পরীক্ষা তোমাদের 31 অগস্ট ঘোষণা হয়েছে এবং সেই হিসেবে বেশি সময় নেই। আর প্রত্যেকটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন স্টাডি করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।